প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চলতি মাসের শেষে কিংবা মে মাসের শুরুতে জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে বিচার শুরু হবে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, পতিত সরকারের নেতাকর্মীদের লুটপাট সহ গণহত্যার বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি ও দেশটির প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে। বিস্তারিত সুশান্ত সিনহার প্রতিবেদনে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সাথে সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন সংস্কার, পতিত শেখ হাসিনা সরকারের অনিয়ম দুর্নীতির বিচার সহ সাম্প্রতিক চীন সফর নিয়ে কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। The legal system is now functioning to bring them to trial. So the trial thing will start very soon, probably at the end of this month or the beginning of next month. পতিত শেখ হাসিনা সরকার হত্যা, গুম সহ মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটিয়েছে তার প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে। ট্রাইব্যুনালের তদন্ত শেষে চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে শেখ হাসিনার বিচার শুরুর কথাও জানান প্রধান উপদেষ্টা। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চিঠি দেওয়ার পাশাপাশি বিমস্টেক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। ভারত বাক স্বাধীনতায় বিশ্বাসী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রদানে নিষেধাজ্ঞা দিতে পারে না বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। Where all the BIMSTEC heads of governments were there, including Prime Minister Modi. I had a discussion with Prime Minister Modi, and I made it very clear that okay, if you want to keep her, that probably is not something that I can settle with you. But definitely, while she is here, she should not be talking because it creates a lot of problem for us. ট্রাম্প প্রশাসনের সাথে গভীর সম্পর্কের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সার্ক ও বিমস্টেক জোটকে সক্রিয় করা জরুরি। Do you see the US as a reliable partner? Are you being forced to choose between Beijing and Washington, D.C.? No, this is not a question of choice. They're all our friends. USA is a good friend. China is a good friend. India is a good friend. I would like to go the neighbors. I tried to go to India. They didn't respond to it. So I went to China. And now I'll go to Malaysia. পতিত সরকারের আমলে বন্দুকের নলের মুখে ব্যাংক দখলের পাশাপাশি ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বলেও আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা। চলমান সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য হয়েছে তা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে বিজেপির সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি জানান, ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই। তবে সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে কালক্ষেপণ কোনো ভালো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। শফিকুল হকের প্রতিবেদন। প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না পেয়ে অসন্তুষ্ট বিএনপি আবারও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে। এর অংশ হিসেবে বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির দীর্ঘদিনের মিত্র বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে বসে লিয়াজো কমিটির বৈঠক। বৈঠক শেষে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জানান, দ্বিমত থাকতেই পারে, তবে ঐক্যমত্য না হলে সংস্কার সম্ভব নয়। আর সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব, বিকজ মেজর পলিটিক্যাল পার্টিগুলি যে সংস্কারগুলি দিয়ে দিয়েছে ওনারা শুধু এগুলি কাটশট করে তারা বলে দিবে যে কোন কোন ব্যাপারে ওনারা একমত হয়েছে, আর যেগুলিতে একমত হয়নি সেগুলি তো আর নেগোসিয়েশন করার সুযোগ নাই। আমরা কোনোভাবেও চাই না এই সরকার ফেল করুক। আমরা চাই জনগণের ইচ্ছা প্রতিফলিত হোক, এই সরকার সংস্কার করুক, যেটার পাঠ আমরা। কিন্তু এমন কোনো সংস্কারের জন্য যেন কালক্ষেপণ না হয়, যাতে করে এই দেশের মানুষ চিন্তা করা আরম্ভ করে যে আমরা কি আবার নির্বাচন কবে হবে, আদৌ হবে কিনা, এই ধরনের প্রশ্ন আসে। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঐক্যমত শেষে একটি সনদ তৈরি করে নির্বাচনে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, জাতিকে জানান কোথায় ঐক্যমত হয়েছে, জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার।
দেশ যে গণতন্ত্রের পথে হাঁটছে সেটি জাতিকে আশ্বস্ত করতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইলেন দলটির এই নীতি নির্ধারণী সদস্য। নির্বাচনের রোডম্যাপ দিয়ে আশ্বস্ত করতে হবে জাতি গণতন্ত্রের দিকে যাচ্ছে। শফিকুল হক, ৭১, ঢাকা। আলাপ আলোচনার মাধ্যমেই পাক ভারত উত্তেজনার মীমাংসা দেখতে আগ্রহী বাংলাদেশ। দুপুরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একথা জানান। তবে ভারতে অবৈধ বাংলাদেশি পরিচয় ১,০২৪ জনকে গ্রেফতার ও ২ আল কায়দা জঙ্গি আটকের দাবি সম্পর্কে বাংলাদেশকে কোনো তথ্য দেয়নি দিল্লি। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক হলে প্রমাণ সাপেক্ষে তাদের ফেরত নেবে বাংলাদেশ। এদিকে জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইনে ত্রাণ পাঠাতে করিডোর খোলার বিষয়ে শর্ত সাপেক্ষে একমত ঢাকা। আরো জানাচ্ছেন নাদিয়া শারমিন। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে পাক ভারত সম্পর্কে আবারও তৈরি হয়েছে উত্তেজনা। পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। উত্তেজনার এই ঢেউ প্রতিবেশী বাংলাদেশেও প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা আছে। তাই এ নিয়েই প্রশ্ন আসে পররাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনে। আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইব ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। তবে তিনি জানান, দুই দেশের সংঘাত সমঝোতায় আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নিতে আগ্রহী নয় বাংলাদেশ। আমরা চাইব যে তারা নিজেদের সমস্যা করে ফেলুক। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে কিছু করতে চাই না। শনিবার ভারতের গণমাধ্যম জানায়, ভারতের আহমেদাবাদ ও সুরাট থেকে এক রাতেই ১,০২৪ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। যদিও উপদেষ্টা বলেন, এ বিষয়ে ঢাকাকে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি দিল্লি। এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে একটু পত্রপত্রিকাতেই দেখেছি, এর বাইরে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। আর আপনারা জানেন যে অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা। যদি বাংলাদেশের মানুষ হয় আমরা তাদেরকে অবশ্যই ফেরত নেব, কিন্তু বাংলাদেশের মানুষ কিনা এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ। কারণ ভারতেও আমরা জানি যে প্রচুর বাংলা ভাষী আছে, বাংলা কথা বললেই যে বাংলাদেশের মানুষ এমন কোনো নিশ্চয়তা নেই। এর মধ্যে দুজনকে আল কায়দা স্লিপার সেলের সদস্য সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে দাবি করেছে আরেক ভারতীয় গণমাধ্যম। এ নিয়ে উপদেষ্টা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে বাংলাদেশ। যদি সুনির্দিষ্ট অভিযোগ কোনোখানে পাই আমরা, তাহলে আমরা সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারি। এখানে একটা জিনিস বুঝতে হবে যে বৈধ ভিসা নিয়ে যারা যান তারা ওখানে সফর করে ফেরত চলে আসবেন, কিন্তু যদি তাদের কেউ কোনো আইন ভঙ্গ করে থাকেন সেটার জন্য তো দেশ ব্যবস্থা নিতেই পারে। মিয়ানমারের আরাকান আর্মির সাথে আনুষ্ঠানিক না হলেও দেশের স্বার্থেই নানা মাধ্যমে কিছু যোগাযোগ করতে হচ্ছে বলে জানান তিনি। আমাদের নিজেদের স্বার্থেই কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন সেক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবো, আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটুকু আমরা নিশ্চিত করবো। আর রাখাইন রাজ্যে জাতিসংঘের চাওয়া অনুযায়ী শর্ত সাপেক্ষে ত্রাণ পরিবহনের করিডোর দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। নীতিগতভাবে আমরা একটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটা আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। ভারত ভ্রমণে বাংলাদেশ কোনো নিরাপত্তা নির্দেশনা না দিলেও আপাতত দেশটিতে ভ্রমণে নিরুৎসাহিত করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সাথে ভারতীয় সীমান্তে বাড়তি কোনো নিরাপত্তার উদ্যোগ এখনো নেওয়া হয়নি বলেও জানান উপদেষ্টা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করা জুলাই আন্দোলনে নিহত জসিম উদ্দিনের মেয়ে লামিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সকালে সোহরাওয়ার্দী হাসপাতালের ময়নাতদন্ত শেষ হবার পর মৃতের চাচার কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের বিচার দাবি করেছেন লামিয়ার স্বজনরা। এদিকে লামিয়াকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার সাকিব ও সিফাতের জামিন হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। নিজেই প্রতিকার চেয়ে মামলা করেছিল এই কিশোরী, চেয়েছিল ধর্ষকদের কঠিন শাস্তি, কিন্তু অপরাধীদের বিচার দেখা পর্যন্ত লড়াইটা করা হলো না এই কিশোরীর। রোববার লাশবাহী অ্যাম্বুলেন্সে পটুয়াখালী ফিরল মেয়েটি। গেল ১৮ মার্চ পটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হবার পর থেকেই মানসিক চাপে ছিল সে। অবশেষে শনিবার রাতে রাজধানীর শেখে টেকের ভাড়া বাসায় মেলে তার ঝুলন্ত দেহ। রোববার সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ নেওয়া হয় আল মারকাজুল ইসলামে। সেখানে গোসলের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয় পটুয়াখালীর নিজ বাড়িতে। এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান তার স্বজন ও গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। মামা তো করে বলছে, আর দুইটা মামা বলে উকিল বলছে
তোমরা পারবো না, দেখো মিল টিল করে টাকা টুকু দিই, কিছু মিল হয়ে যাবে। মেয়েটা আর কি ডিপ্রেশনে ছিল, এই জন্য আর কি হয়তো বা এই পথ বেছে নিয়েছে। এই দেশে আমরা যে সন্তানের রক্তের বিনিময়, এখনো হেরা যে উপদেষ্টা হইল, হেরা সরকার হইল, হেরা দল গঠন করলো সবাই, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? অতি বিলম্ব যেন শহীদ পরিবার যে আমার মেয়েটা মনে করেন আত্মহত্যা করছে, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় যেন আনা হয়। যারা এই জন্য এর সাথে জড়িত প্রত্যেককে আপনার বিচারের আওতায় আনতে হবে। এদিকে ধর্ষণ মামলার মূল আসামিদের জামিন পেয়ে যাওয়ার খবর বিভিন্ন জায়গায় ছড়ালেও পটুয়াখালীর দুমকি থানার পুলিশ জানিয়েছে জামিনের তথ্য ঠিক নয়, বরং 2 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। উভয় আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং তারা এখন জেলহাজতে আছে, তাদের ডিএনএ টেস্টও সম্পন্ন হয়েছে। কিন্তু কে বা কাহারা বা কোনো মিডিয়া এই তথ্যটা বাহির থেকে প্রচার করে যে আসামিদের জামিন হয়েছে, যেটা সম্পূর্ণ একটু অসত্য তথ্য। শুধু এখন ডিএনএ রিপোর্ট আসলে আমরা আমাদের পুলিশ রিপোর্ট দাখিল করতে পারবো। আর অন্য যে নামটা আসছে এটা সে কারণে লামিয়া মারা গেছে কিনা সেটা তো আমরা এখনো বলতে পারবো না, কারণ এই ধরনের কোনো কমপ্লেন তো আমাদের কাছে আসেনি। ঘটনার বিচার দাবিতে দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। দর্শক, ব্যবসায়ী ও প্রবাসীদের অব্যাহত দাবির মুখে সিলেট বিমানবন্দর থেকে ইউরোপে কার্গো ফ্লাইট চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুশফিক আনসারী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে যাত্রা শুরু হলো, এটি কেবল শুরু। আমি বিশ্বাস করি যে এই যাত্রা অব্যাহত থাকবে এবং সিলেটের মানুষদেরকে অন্তত আর তাদের দাবির জন্য আকুতি জানাতে হবে না, বিশেষ করে বিমানবন্দর রিলেটেড ইস্যুগুলোতে। এবং আমি খুব প্রীত, আজকেও কয়েকটা মিটিং হচ্ছিল, এই আজকের যিনি উপদেষ্টা, বিষয়টা কিন্তু এরকম না যে আপনারা আবার মনে করেন ওই নোয়াখালীর ভাষায় একটি আঞ্চলিক প্রবাদ আছে, আইয়ানারে হাজি সাহেব মোহাম্মদারে হাজি সাহেব করবেন, বিষয়টা তা নয়। কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে যে এই যিনি, আমরা আসলে হয় কি, বাংলাদেশের একটা সংস্কৃতি আছে, আমরা যে যেখানে থাকার কথা না সে সেখানে থাকি, যে যেটা বলার কথা না সে সেটা বলি। কিন্তু আমি খুব দেখলাম দীর্ঘ প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা আমি এয়ারপোর্টে কাটালাম এবং এয়ারপোর্টের যে প্রশস্তকরণের যে কাজ হচ্ছে, বিশাল কর্মযজ্ঞ, এবং এই কর্মযজ্ঞের পেছনে একটা লুটেরা শ্রেণী কাজ করেছে এবং হাজার হাজার শত শত কোটি টাকা লুটপাট করার একটা চক্রান্ত সেখানে চলছিল। এবং খুব সূক্ষ্মভাবে আপনাদের এই সুযোগ্য উপদেষ্টা সেটি ধরতে পেরেছেন এবং সেটি আমার কাছে খুব ভালো লেগেছে যে এই যে উন্নয়নের নামে তারা যে গল্প, বাংলাদেশের যে ন্যারেটিভ বাংলাদেশে তারা প্রচার করেছিল, ওই ওরা আর কি যারা চলে গিয়েছে বুঝলেন, তো তারা এই বিষয়গুলোকে তিনি ধরতে পারছেন। তো এই জন্য আমি খুব আজকে খুব আবেগপ্রবণ যে এই ধরনের মানুষ আসলে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় খুব দরকার। অবশ্যই এটি একটি, তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বর্তমানে আছেন এবং সব এতগুলো ধুমড়ে মুচড়ে পচে যাওয়া, গলে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে টিকে তুলে আনবার জন্য কিছু মানুষ কাজ করছেন। আমি বলছি না যে সব সেক্টর সর্বতভাবে কাজ করছে, সেটিও আমি জাহির করছি না, কিন্তু আমি কিছু কিছু মানুষ যে কাজ করছেন আমি আজকে খুব আনন্দিত যে দেখলাম যে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি বিষয়ে দেখবার একটা যে প্রয়াস, এটি আমার কাছে ভালো লেগেছে। এটাই চাই, এই বাংলাদেশটাই চাই, এই পরিবর্তনটাই আমরা চাই, যাতে নিজের সক্রিয়তায় আমরা যাতে দাঁড়াতে পারি, আমার মগজকে যাতে কেউ পারচেজ না করতে পারে, আমার বিবেককে যাতে বন্ধক দিতে না হয়, সেই সংস্কৃতি আমরা লালন করতে চাই এবং কোনো ধরনের দুর্নীতি যাতে আমাদেরকে গ্রাস করতে না পারে। যাই হোক, সেটি ভিন্ন আলোচনা। আমি আজকে এই সুযোগ নিলাম এই কারণে, আরও 2টি কথা বলে আমি শেষ করব। সেটি হলো যে এই যে আজকে যে কর্মযজ্ঞটি শুরু হলো, এই যে বাংলাদেশের মানুষ এই যেরকম চায় যে আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়াবো, এই মালামালগুলি কিন্তু পরিবহন হতো আরেকটি দেশে, বাই রোডে যেত লরি করে, সেখান থেকে গিয়ে এই কার্গো প্লেন দিয়েই কিন্তু ওই ইউরোপে যেত, স্পেনে যেত। এখন যেটি হচ্ছে যে সেই দেশে আর যেতে হচ্ছে না, এখন বাংলাদেশেই এই কার্গো প্লেনটি আসছে এবং তারা সপ্তাহে সিলেট থেকে অন্তত 2টি ফ্লাইট তারা চালু করবে। আমি ধন্যবাদ জানাতে চাই those who are here from
Marcial International or Glacier today's auspicious occasion who are representing today. So I expressed my deep gratitude to you who make this happen, this beautiful work, and we are proud. দর্শক, কথা বলছিলেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। আপনারা সরাসরি দেখছিলেন। চলছে সংবাদ সংযোগ, ফিরছে একটা ছোট্ট বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন। কি মিয়া থিকনেস কইছো 2.7 আর দিছো 2.2? দিলাম 2.7। আরে আরএফএল এসডব্লিউআর দিবা না? একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। না দেখে ঠকবেন না, আরএফএল ছাড়া আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস না কিনলে লস। ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেট, দেশের প্রথম মোবাইল ব্যাংকিং, ব্যাংকের সাথে ব্যাংকিং, তাই নিরাপদ ও কম খরচে লেনদেন করতে আছে আপনার সাথে। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। ঠান্ডা বা গরম কিছু মুখে দিলেই দাঁত শিরশির। বিষয়টা খুব একটা গুরুত্ব দেইনি, কিন্তু সেদিন আইসক্রিম মুখে দিতেই তীব্র শিরশির অনুভূতি। আমার ডেন্টিস্ট রেকমেন্ড করলেন সেন্সোডাইন। দাঁত শিরশির সমস্যায় সেন্সোডাইন চমৎকার কাজ করে, তাই আমি প্রতিদিন ব্যবহার করি সেন্সোডাইন। ইচ্ছে মতো উপভোগ করি আইসক্রিম আর পছন্দের সব খাবার। থ্যাংক ইউ সেন্সোডাইন। And when art inspires beauty, it reflects the essence of grace. Rosa, beyond beauty. মামা, বিকাশে বিল দেখাও যায়, দেওয়াও যায়। এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল। কি আশ্চর্য! বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিট, বিল পরিশোধের প্রমাণ। বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। প্লাস্টিকের যুগ শেষ, ননস্টিকের যুগ শুরু। ননস্টিক এর অ্যান্টিস্টেইন পলিমার টেকনোলজি দাগ ধুলা ময়লাকে দেয়ালে লাগতেই দেয় না। সাথে ডাবল শিন, সুপার স্মুথনেস আর 5 বছরের গ্যারান্টি। এশিয়ান পেইন্টস আল্ট্রা ননস্টিক ইন্টেরিয়র প্রিমিয়াম ইমালশন। জানো, ডেড স্কিন সেল আমাদের ব্রাইট স্কিনকে লুকিয়ে রাখে। টেক টেস্ট করলে দেখতে পাবে। দেখলে ব্রাইট স্কিন লুকিয়ে আছে ডেড স্কিন সেলস এর নিচে। এগুলো দূর করে পন্ড স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আলটিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন, পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেট, দেশের প্রথম মোবাইল ব্যাংকিং, ব্যাংকের সাথে ব্যাংকিং, তাই নিরাপদ ও কম খরচে লেনদেন করতে আছে আপনার সাথে। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। Rosa, beyond beauty. সময় ও খরচ দুটোই বাঁচান। বার্জার 1 কোট ইমালশন, 1 কোটে পারফেকশন। ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেট, দেশের প্রথম মোবাইল ব্যাংকিং, ব্যাংকের সাথে ব্যাংকিং, তাই নিরাপদ ও কম খরচে লেনদেন করতে আছে আপনার সাথে। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডেলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের লাল না হলুদ? ভাই, লালটাই সুন্দর। ঘরের প্রাইভেসির জন্য ব্যবহার করুন সিলিকন লেয়ার যুক্ত আকিজ বশি রিফ্লেকটিভ গ্লাস, যা দেয় 87% পর্যন্ত রিফ্লেকশন। আকিজ বশি রিফ্লেকটিভ গ্লাস, আটকে দিন উৎকো নজর। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডেলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেট, দেশের প্রথম মোবাইল ব্যাংকিং, ব্যাংকের সাথে ব্যাংকিং, তাই নিরাপদ ও কম খরচে লেনদেন করতে আছে আপনার সাথে। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। সারাক্ষণ
ভালোবাসায় ওর বেড়ে ওঠার এই জার্নিতে নেটও থাকে সব সময়, কারণ মায়ের ভালোবাসা এমনই। গুড ফুড গুড লাইফ। লাইফে নিজের মতো কমফোর্ট চাইলে দরকার সিঙ্গার গ্রিন ইনভার্টার এসি। পরিবেশ বান্ধব R32 গ্যাস সমৃদ্ধ সিঙ্গার এসি 60% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। এর ফাস্ট কুলিং ফিচার মুহূর্তেই শীতল হাওয়া ছড়িয়ে দেয় ঘরের প্রতিটি কোণায়। 4-in-1 ফিল্টার নিশ্চিত করে বিশুদ্ধ বাতাস। আর জোন ফলোয়ের সাথে আপনি যেখানে, কমফোর্টও সেখানে। তাই লাইফে চাই যেমনটা, তেমনই হোক এসিটা। ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেট, দেশের প্রথম মোবাইল ব্যাংকিং। ব্যাংকের সাথে ব্যাংকিং, তাই নিরাপদ ও কম খরচে লেনদেন করতে আছে আপনার সাথে রকেট। ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। স্যার বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে 28 বছর ধরে হাসি আনন্দের এমনই হাজারো গল্প তৈরি হয়েছে ভালোবাসার সুপারনেটে। রবি। স্বচ্ছ কাচের দেয়াল, ছবি আঁকে মনের খেয়াল, গড়ে তুলি আগামী আস্থা। নাসির ফ্লোর গ্লাস এখন আগের চেয়েও স্বচ্ছ, মজবুত। কেনার আগে অবশ্যই লাল লোগো দেখে কিনুন। নাসির ফ্লোর গ্লাস, বাজারের সবচেয়ে স্বচ্ছ গ্লাস। সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশালি? রাঁধুনি শাক মিশালি, রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেট, দেশের প্রথম মোবাইল ব্যাংকিং। ব্যাংকের সাথে ব্যাংকিং, তাই নিরাপদ ও কম খরচে লেনদেন করতে আছে আপনার সাথে রকেট। ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। আছেন ৭১-এ, চলছে সংবাদ সংযোগ। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য ৪ মে দিন ঠিক করেছে আপিল বিভাগ। এদিকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। কার্যতালিকায় থাকার পরও বেঞ্চ পুনর্গঠন না হয় রোববার ২১শে আগস্ট মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানি পিছিয়ে যায়। গত ১২ জানুয়ারি বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাস দেয় হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট জানায় বিচারিক আদালতে দেয়া রায় ছিল অবৈধ। এই রায়ের বিরুদ্ধেই লিভ টু আপিল করেছিল রাষ্ট্রপক্ষ। এদিকে বিপুল পরিমাণ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে না পারা ১৭,৭৭৭ জনের টাকা ফেরত দেওয়া ও এই ঘটনায় দায়ী এজেন্সির মালিকদের বিরুদ্ধে আইনগত কী ব্যবস্থা নেওয়া হয়েছে ২৭ আগস্টের মধ্যে তা জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদার ক্রম বা ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স নিয়ে আপিল বিভাগে রিভিউ শুনানি শুরু হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগে এই শুনানি শুরু হয়। শুনানির পরবর্তী দিন ৮ মে নির্ধারণ করেছে আপিল বিভাগ। পুরো জাজমেন্টটাকে আমরা একেবারে যে অল্টার বা চাচ্ছি বা চেঞ্জ করতে চাচ্ছি বা রিভিউ চাচ্ছি তা না, আমাদের তরফ থেকেও একটা প্রপোজাল থাকবে যাতে এই রাষ্ট্রের ৩টা বিভাগের মধ্যে কোনো রকম অসন্তুষ্টি না হয়, আবার কোনো সমন্বয়হীনতা না হয়, ডিসরেসপেক্টফুল কিছু না হয়। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিতর্কিত রায় দেওয়ার ঘটনায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই রায়ের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করা হয়েছে বলে দাবি এই সংগঠনের। বাংলাদেশের বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব এবিএম খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে হবে। এই বাংলাদেশে যত গুম খুন সব যা কিছু হয়েছে সব কিছুর মূল হোতা হচ্ছেন এই খায়রুল হক। এই দাবিতে ২৯ এপ্রিল সারা দেশের আদালত প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা যথাযথ দায়িত্ব পালন করছেন না বিধায়
খায়রুল হক সাহেবকে এখনো আইনের আওতায় আনা হয়নি। সৈকত সাদিক, ৭১, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের ১৩৮টি প্রস্তাবের সাথে একমত জানিয়েছে গণসংহতি আন্দোলন। জোনায়েদ সাকি বলেছেন, জাতীয় নির্বাচন ছাড়া সংবিধান ও সংবিধান সংশ্লিষ্ট বিষয়ের সংস্কার সম্ভব নয়। প্রধানমন্ত্রীর মেয়াদ, উচ্চকক্ষের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ বেশ কিছু বিষয়ে প্রস্তাবও দিয়েছে দলটি। ফারজানা আক্তারের প্রতিবেদন। চলমান সংস্কার নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য গড়তে ধারাবাহিক সংলাপ করে আসছে জাতীয় ঐকমত্য কমিশন। গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেয়ার পর গত ২০ মার্চ থেকে চলছে সংলাপ। দেশের নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দলের সাথেই এরই মধ্যে বৈঠক সম্পন্ন হয়েছে। সুপারিশগুলো আছে সেগুলো আপনাদের সামনে। রোববার গণসংহতি আন্দোলনের সাথে বৈঠকে বসে কমিশন। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, দেশের নানা ক্ষেত্রে পুঞ্জীভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে সেই ঐক্য বজায় রাখতে হবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে পুঞ্জীভূত সংকটটা মোকাবেলা করার একটি চেষ্টা, শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নই যথেষ্ট নয়। সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সংবিধান ও সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। বিচার বিভাগকে আলাদা করা, রাষ্ট্রের ক্ষমতা কাঠামো পরিবর্তন করে জবাবদিহিতার ব্যবস্থা করা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাদ দেয়া, প্রধানমন্ত্রীর মেয়াদ, উচ্চকক্ষের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও সংসদে নারী আসন নিয়ে আলাদা সুপারিশ দিয়েছে দলটি। সব মিলে কমিশনের ১৩৮টি প্রস্তাবের সাথে একমত গণসংহতি আন্দোলন। ক্ষমতার যদি চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকে তাহলে সেখানে কোনো জবাবদিহি তৈরি হবে না। সেইটাকে আমরা জোর দিয়েছি। সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি, কিন্তু সংসদে গিয়ে তারা কিন্তু জনগণের প্রতিনিধি থাকতে পারেন না, দলের অনুগত হয়ে যেতে হয়। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে ৭০ অনুচ্ছেদ বাতিল চাই। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি হবে, আর যেসব বিষয়ে দ্বিমত থাকবে সে বিষয়ে জনগণের রায় নেয়ার পক্ষে গণসংহতি আন্দোলন। যেগুলো বিষয়ে কোনোভাবেই আর ঐক্যমত্য হবে না সেই সব প্রশ্নকে আমরা বলেছি যে এটা জনগণের কাছে নিয়ে যেতে হবে। এদিকে দুপুরে কমিশনের সাথে বৈঠক করে জাতীয় সমাজতান্ত্রিক দল। আজকে আমরা যেটুকু কাজ করতে পারছি, যেটুকু ঐক্যমত্য তৈরি করতে পারছি, সেটিতে হবেই আগামী প্রজন্ম এই বিষয়, এই রাষ্ট্রকে পুনর্নির্মাণ করার জন্য নতুন ধারণা তৈরি করবার ক্ষেত্রে তারা ইনপুট নিতে চাইলে এই দলিল থেকে তারা সেটি পাবে। এটি একটি গবেষণার জায়গা তৈরি হয়েছে বলে আমি মনে করি। দলটির সাধারণ সম্পাদক মনে করেন, রাষ্ট্র পুনর্নির্মাণে কমিশনের জাতীয় সনদ একটি ঐতিহাসিক ভূমিকা রাখবে। আমাদের দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। সিলেট বিমানবন্দর থেকে ইউরোপে কার্গো ফ্লাইট চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দর্শক এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধান অতিথি, বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। With all the support of all the other organs of the government, including Ministry of Energy, Minister of Civil Aviation, and I was not the responsible then for Minister of Civil Aviation when I was exploring all this opportunity as to how we can become more competitive. And I have got supports from every organs of the government relevant to this. Inshallah, I'm very happy to say as I was flying to Sylhet, আমি একজন কার্গো অপারেটরের সাথে কথা বলছিলাম এবং উনি প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলেন যে আমাদের গত মাসের থেকে এই মাসে অলরেডি 37% ঢাকা থেকে ইউরোপে খরচা কমেছে এবং প্রায় 13% আমাদের ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের খরচ কমেছে। এবং ডেফিনেটলি আমি এটাতে সন্তুষ্ট না। I want much more than that. And inshallah we will achieve it with your support. আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মেক্সিকোর মাননীয় রাষ্ট্রদূতের কাছে, কারণ উনি আজকে যে থেকে যাবে এটা একটা মেক্সিকান ওন কোম্পানি, এটাকে ফ্যাসিলিটেশনের জন্য ওনার ব্যক্তিগত উদ্যোগ, উৎসাহ, আগ্রহ, এই যে সামগ্রিকভাবে যে আমরা একত্রে কাজ করলে আমরা যে এত দ্রুত একটা এত বড় সমস্যার সমাধান করতে পেরেছি, এটা একমাত্র কারণ হচ্ছে আমরা সকলে মিলে একত্রে কাজ করেছি। কৃতিত্ব নয়, একমাত্র লোকের কৃতিত্ব নয়। সিভিল এভিয়েশন অসম্ভব পরিশ্রম করেছে। তারা তাদের রানওয়ে নতুন করে ইভ্যালুয়েশন করা থেকে শুরু করে বিভিন্ন রেগুলেটরি যে
রিকোয়ারমেন্টগুলো আছে এগুলোর ফ্যাসিলিটেশন থেকে শুরু করে সামগ্রিক হয়ে কাজ করেছে। সো আমি সকলের কাছে কৃতজ্ঞ এই অর্জনের জন্য, এবং সিলেটের জন্য এটা একটা ঐতিহাসিক দিন, কারণ স্বাধীনতার পরে আজকেই প্রথম ঢাকার বাইরে প্রথম একটা আন্তর্জাতিক ফ্রেট কার্গো চালু হচ্ছে সিলেট থেকে। সো সিলেটের জন্য একটা অসম্ভব সুন্দর একটা দিন, একটা নতুন ইতিহাস তৈরি হলো আজকে। সো আই এম ভেরি ভেরি গ্রেটফুল টু বি পার্ট অফ দিস গ্রেট হিস্ট্রি। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার যে আমি বলি উৎপাদনশীলভাবে ক্রিমিনালাইজেশন করে দিত, দুর্বৃত্তায়ন করেছে, যে দুর্বৃত্তায়নের ফলে আমরা মানসিকভাবে অনেক ক্ষেত্রে সাবঅর্ডিনেটেড হয়ে গিয়েছি। আমাদের চিন্তার জগৎ, চেতনার জগৎ, সকল কিছুতে আমরা একটা সাবঅর্ডিনেটেড চিন্তা ভাবনার মধ্যে এসেছি, যার ফলে আমাদের নিজস্ব সৃষ্টিশীলতা, আমাদের কার্যক্ষমতা, আমরা এই যে সামগ্রিকভাবে একত্রিত হয়ে এটা যে অর্জন করতে পারলাম, যে একটা ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের যে শুধু সক্ষমতা বৃদ্ধি না, আমাদের কম্প্যাটিটিভনেস যে আমরা বাড়িয়েছি, এই ক্ষেত্রে ইপিবি বলেন, সিভিল এভিয়েশন বলেন, মিনিস্ট্রি অফ এভিয়েশনস বলেন, অফকোর্স সাবসিকুয়েন্টলি যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে স্যার আমাকে ডেকে বললেন যে তুমি এখন থেকে সিভিল এভিয়েশনের দায়িত্ব পালন করবে। সো আই ওয়াজ নট এক্সপেক্টিং দিস টু হ্যাপেন, বাট অফকোর্স ওনার নির্দেশ আমার জন্য শিরোধার্য, কারণ আমি নিজেকে অসম্ভব ভাগ্যবান মনে করি যে ওনার নির্দেশনায় কাজ করতে পারি। ওনার কাছে যখন কোনো সমস্যা নিয়ে আমরা যাই, ওনার সরল সমাধান দেখে মানে আমি আমার ভাষা নেই, আমি ভাগ্যবান, আমি প্রকৃতভাবে ভাগ্যবান যে আমার জীবনে এরকম একজন মানুষের সাথে কাজ করার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আল্লাহর কাছে এই জন্য আমি হাজার কোটি শুকর করি। অ্যাট দ্য সেম টাইম দর্শক, বক্তব্য রাখছিলেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আপনারা সরাসরি দেখছিলেন। কোনো রকম পূর্ব সংকেত ছাড়াই সিন্ধু নদের উপনদী ঝিলমের পানি ছেড়ে দিয়েছে ভারত, ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে পাকিস্তানে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ইসলামাবাদ যে কোনো মূল্যে পানির অধিকার রক্ষা করবে। পানি নিয়ে দ্বন্দ্বের মধ্যেও টানা তৃতীয় দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি করেছে দুই দেশের সেনারা। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। পাকিস্তানকে কোনো ধরনের পূর্ব সংকেত না দিয়েই আজাদ কাশ্মীরের মুজাফফরবাদে হাতিয়ান বালা এলাকায় ঝিলম নদীতে অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে ভারত। এই হঠাৎ পানি প্রবাহের কারণে মুজাফফরবাদে প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে। আকস্মিক ভয়াবহ বন্যা দেখা দেয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। এর আগে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, পাকিস্তান যে কোনো মূল্যে নিজেদের পানির অধিকার রক্ষা করবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শাহবাজ প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের পর এবার কাশ্মীরের হামলা স্বচ্ছ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও। পাকিস্তান অফিশিয়ালি ডিমান্ডস আর ট্রান্সপারেন্ট। কাশ্মীরে হামলা নিয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে। এই ঘটনায় আন্তর্জাতিকভাবে তদন্ত হলে সত্য উদ্ঘাটনে পাকিস্তান যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতাদেশকে শিশু সেছেন পাকিস্তানের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী সর্দার আয়াশ আহমেদ খান লেঘারি। নদীর প্রতিটি ফোঁটার পানির ওপর পাকিস্তানের অধিকার আছে উল্লেখ করে তিনি বলেন, কোনো পক্ষ একতরফাভাবে এটি স্থগিত করতে পারে না। এদিকে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর তৃতীয় দিনের মতো দুই দেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনাও ঘটেছে। শনিবার গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীত দিকে দুই পক্ষের সেনাদের মধ্যে এ গোলাগুলি হয়। এদিকে পেহেলগামে হামলায় জড়িত সন্দেহে আরও একজনের বাড়ি গুড়িয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী। এ নিয়ে 48 ঘন্টায় 6 জনের বাড়ি মাটিতে মিশিয়ে দেয়া হলো। এছাড়া সন্দেহভাজনের খোঁজে শনিবার শ্রীনগরে 60টির বেশি জায়গায় অভিযান চালিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। সৃষ্টি ঘটক, 71।
চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে থাকুন।